আচ্ছা, আজকে আমরা এতদিন আমরা যেটা পড়ছি সেটা হলো তড়িৎ বিশ্লেষণ কোষ। তড়িৎ বিশ্লেষণ কোষের কাহিনীটা কি ছিল, যে আমি একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে বা একটা দ্রবণ বা একটা গলিত দ্রবণের মধ্যে দিয়ে আমরা কি করব, কারেন্ট প্রবাহিত করব বা তড়িৎ প্রবাহ দিব, যার কারণে ওই পদার্থগুলো বিশ্লেষিত হয়ে নতুন পদার্থ সৃষ্টি করবে। ওইখানের ব্যাপারটা এরকম ছিল যে তড়িৎ বিশ্লেষণ কোষে তড়িৎ শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তর হয়। ঠিক আছে, এখন আমরা যেটা শিখবো সেটা হলো তড়িৎ রাসায়নিক কোষ বা গ্যালভানিক কোষ। এই কোষটাতে কি হয়, রাসায়নিক শক্তিটা সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তো এই শক্তি এখানে বা এখানে আমরা কি আকার আকৃতিটা কি সেটা বোঝার আগে আমরা কিছু জিনিস শিখবো। সেটা হলো তোমার, ধরো আমরা যেটা আগের কিছু জিনিস আমরা একটু এখানে একটু ক্লিয়ার করতে চাই। যেমন তোমার ধরো গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে আমরা তড়িৎ প্রবাহ ধরো চালাইলাম, তখন কি হয়েছিল, ক্যাথোডে কি গেছিল, সোডিয়াম প্লাস, ক্যাথোডে যে সে ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছিল, সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছিল। আবার অ্যানোডে কি গেছিল, ক্লোরিন। সেটা ঠিক আছে, এই যে এখানে দেখো দুইটি অ্যানোডে লেখছে, নিচেরটা হবে ক্যাথোডে, উপরেরটা হবে অ্যানোডে। আচ্ছা যাই হোক, তো ক্লোরিনটা কোথায় গেছিল, ক্লোরাইডটা অ্যানোডে গেছিল, অ্যানোডে গিয়ে সেই ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হয়েছিল। তাইলে দেখো সোডিয়াম প্লাস ক্যাথোডে যে কি ধরনের বিক্রিয়া সংগঠন করলো, যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে তাহলে সে বিজারণ বিক্রিয়া সংগঠন করছে, মানে বিজারণ বিক্রিয়াটা দেখাইছে। আর আরেকটা হলো কি, ক্লোরাইডটা অ্যানোডে যে ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে কি জারণ বিক্রিয়া সংঘটিত হয়েছে। তাইলে দেখো, তারপর কি দুইটা বিক্রিয়াকে ধরো, তোমার এই যে দুইটা বিক্রিয়াকে যদি যোগ করো তাহলে তুমি একটা পুরো বিক্রিয়াটা তুমি পাবা। ঠিক আছে, এখন এই যে দুইটা বিক্রিয়া কিন্তু দেখো, খেয়াল করো, তোমার তড়িৎ প্রবাহ চালায় যাওয়ার জন্য কিন্তু তোমার জারণ বিক্রিয়া হইতে হবে, ইলেকট্রনের গ্রহণও হইতে হবে, ইলেকট্রনের বর্জনও হইতে হবে, দুইটাই হইতে হবে, জারণ বিক্রিয়া হইতে হবে, বিজারণ বিক্রিয়া হইতে হবে। তাহলে দুইটা বিক্রিয়া মিলে আমরা কাকে কি বলতে পারি, দুইটাকে একটা বিক্রিয়া বলতে পারি। ঠিক আছে, তো একটা বিক্রিয়া কি, অর্ধেক হইলো আমার জারণ বিক্রিয়া আর অর্ধেক হলো কি বিজারণ বিক্রিয়া, এই জন্য এটার নাম দেওয়া হয়েছে কি জারণ অর্ধ বিক্রিয়া আর কি বিজারণ অর্ধ বিক্রিয়া। ওকে, আচ্ছা। তো দেখো যে এখানে আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, দেখো তোমার খেয়াল করো, জিঙ্ক প্লাস কপার সালফেট। ঠিক আছে, জিঙ্ক সালফেট প্লাস কপার। তো এটাই দেখো, এটা কি হয়েছে, দেখো আমরা যদি এখান থেকে দর্শকায়ন বাদ দিয়ে লিখি, দর্শকায়নটা কি সালফেট বাদ দিয়ে লিখি, তাহলে বিক্রিয়াটা কি লেখা যায়, জিঙ্ক, এই কপার সালফেট থেকে সালফেট বাদ দিলে কি লেখা যায়, কপার টু প্লাস। আর জিঙ্ক সালফেট থেকে জিঙ্ক সালফেটটা বাদ দিলে কি লেখা যায়, জিঙ্ক টু প্লাস আর কি কপার। এখন তাহলে দেখো খেয়াল করো, জিঙ্কটা দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস সৃষ্টি করছে। ঠিক আছে, তাহলে সে কি বিক্রিয়া করছে, জারণ বিক্রিয়া। এখন যেহেতু জারণ আর বিজারণ একসাথে হয়েছে, দুইটা দুইটা বিক্রিয়া মিলে কি একটা বিক্রিয়া, তাহলে জারণ বিক্রিয়াকে আমরা কি বলবো, জারণ অর্ধ বিক্রিয়া। আর দেখো কপার টু প্লাস দুইটা ইলেকট্রন করে কপারে গেছে, তাহলে এটা কি ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এটাকে আমরা কি বলবো, বিজারণ অর্ধ বিক্রিয়া বলবো। ঠিক আছে, ওকে। এখন আমরা সামনে আরো দেখি আমরা কি বলতে পারি, এখানে খেয়াল করো। তাহলে আমরা এই জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া থেকে আমরা দেখো এখানে অর্ধকোষ বিভব বা অর্ধকোষ বিভব বলতে আমরা কি বুঝি, এখন আমরা শিখবো এটা। ঠিক আছে, এখন দেখো এই যে একটা চিত্র, এই চিত্র দিয়ে আমরা একটা জিনিস শিখবো। ঠিক আছে, ব্যাপারটা এই চিত্র দিয়ে আমরা শিখবো এখানে। খেয়াল করো, এটা একটা তড়িৎ রাসায়নিক কোষের একটা তোমার গঠন। তড়িৎ রাসায়নিক কোষে আমি কি বলছি, যে রাসায়নিক শক্তিটা কি শক্তিতে রূপান্তরিত হবে, তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষের গঠনটা কি রকম, কয়েকভাবে এই তড়িৎ রাসায়নিক কোষটা তুমি গঠিত করতে পারো। তো সবচেয়ে সিম্পল যেই ওয়েতে তড়িৎ রাসায়নিক কোষটা তুমি গঠিত করতে পারো, সেটা হলো, তুমি দুইটা তড়িৎদ্বার এখানে রাখবা। এই যে একটা তড়িৎদ্বার, এই যে আমি দেখাচ্ছি, এই যে এটা একটা তড়িৎদ্বার। ঠিক আছে, এটা একটা তড়িৎদ্বার, এটা একটা তড়িৎদ্বার, এটা আরেকটা তড়িৎদ্বার, দুইটা তড়িৎদ্বার। ঠিক আছে, ওকে, দুইটা তড়িৎদ্বার, দুইটা তড়িৎদ্বার, তাদের মধ্যে তার দিয়ে সংযোগ থাকবে, আর মাঝখানে রাখবো আমরা একটা জি, জি মানে গ্যালভানোমিটার। এখন গ্যালভানোমিটারটা মানে কি, গ্যালভানোমিটারটা হলো এমন একটা মিটার যে কোনো তারের মধ্যে দিয়ে কারেন্টের উপস্থিতি আছে কিনা বা তড়িৎ প্রবাহের উপস্থিতি বা অস্তিত্ব আছে কিনা সেটা দেখায়। সে কিন্তু কোনো তোমার ব্যাটারি না বা কোনো তড়িৎ উৎস না, সে জাস্ট দেখে যে এই এই তারের মধ্যে দিয়ে কারেন্ট আছে কিনা। ঠিক আছে, তাহলে তার কি কারেন্ট দেওয়ার কোনো নাই, তোমার কোনো ক্যাপাসিটি, সে জাস্ট পরিমাপ করে, অর্থাৎ মিটারের মতো। মিটারে কি করবে, যে মিটার কতটুকু কারেন্ট গেছে সেটা দেখাবে। কিন্তু গ্যালভানোমিটার কি দেখাবে, গ্যালভানোমিটার একটা কাঁটা থাকে, যে একটা মাছ বরাবর একটা কাঁটা থাকে, যদি এই তারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যায় তাহলে এই কাঁটাটা বিক্ষেপ করে, মানে নড়াচড়া করতে থাকে। ঠিক আছে, তখন আমরা বুঝতে পারি যে এই তার দিয়ে আসলে কারেন্ট গেছে। এটা একটা গঠন। তারপরে কি করা হয় দেখো, আরো কিছু গঠন আছে দেখো। গঠনটা হলো কি, এই যে দেখো,
ধরো এই তড়িৎদ্বারটা আমি জিঙ্ক দিয়ে বানাইছি, ঠিক আছে, এই তড়িৎদ্বারটা আমি জিঙ্ক দিয়ে বানাইছি। তো জিঙ্ক যেই সাইডে তড়িৎদ্বারটা রাখবো সেই সাইডে আমি কি জিঙ্কের লবণ রাখবো, জিঙ্ক সালফেট। এই তড়িৎদ্বারটা আমি কি বানাইছি, কপার দিয়ে বানাইছি। কপার যে সাইডে রাখবো কপার সালফেট দিব। এই দুইটার মাঝখানে আমি একটা অর্ধভেদ্য পর্দা দিব। অর্ধভেদ্য পর্দা মানে কি, এই পর্দা দিয়ে তোমার কি হইতে পারবে, ব্যাপন হইতে পারবে। আমি ব্যাপনটা পরে দেখাচ্ছি। এটাই হলো একটা তড়িৎ রাসায়নিক কোষের গঠন। তাহলে আমার কি কি থাকবে, এখানে দুইটা তড়িৎদ্বার থাকবে। ধরো জিঙ্ক, একটা তড়িৎদ্বার আমরা জিঙ্ক দিয়ে বানাইছি, আর একটা তড়িৎদ্বার আমরা কপার দিয়ে বানাইছি। তাহলে জিঙ্ক দিয়ে বানাইলে জিঙ্কের লবণ রাখবো, কপার দিয়ে বানাইলে প্লাস কপার দিয়ে লবণ রাখবো, মানে জিঙ্ক অ্যানোড যেটা দিয়ে, মানে অ্যানোড না, দুইটা তড়িৎদ্বারেরই কি লাগবো, লবণটা তার সাথে রাখবো। তেমন এটাকে জিঙ্ক দিয়ে বানাইছি, এই জন্য জিঙ্ক সালফেট লবণ রাখছি। আর এটাকে কপার দিয়ে বানাইছি, এই জন্য কপার সালফেট লবণ রাখছি। আর দুইটা লবণের মাঝখানে আমরা একটা কি দিব, অর্ধভেদ্য পর্দা দিব। অর্ধভেদ্য পর্দা মানে কি, এই পাশ থেকে এই পাশে আয়নের স্থানান্তর হইতে পারবে, কোনো সমস্যা নেই। মানে ব্যাপন প্রক্রিয়ায় আয়নের স্থানান্তর হইতে পারবে। এখন এই যে একটা কোষ, এই কোষের মধ্যে কোনো তড়িৎ উৎস নাই, মানে কোনো কারেন্টের কোনো উৎস নাই। গ্যালভানোমিটার তো উৎস না, গ্যালভানোমিটার জাস্ট দেখে কারেন্ট আছে কিনা। তাইলে এখানে তুমি কারেন্ট কই থেকে পাবা? ওকে। আর এই যে দুইটা তড়িৎদ্বার যে আমি বানাইলাম, ঠিক আছে, দুইটা তড়িৎদ্বার যে আমি বানাইলাম, এই যে একটা তড়িৎদ্বার, ঠিক আছে, এই যে আরেকটা তড়িৎদ্বার, দুইটা তড়িৎদ্বার যে আমি বানাইলাম, এখন এই দুইটা তড়িৎদ্বারের মধ্যে কোনটাই বা অ্যানোড বা কোনটাই বা ক্যাথোড, ঠিক আছে। আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের সেই আগের প্রসেসে আমাদের চলে যেতে হবে। প্রসেসে কি, আমাদের সেই সক্রিয়তা সিরিজে আবার যেতে হবে। তো সক্রিয়তা সিরিজের আমরা ওইটা পরে যাই, আগে আমরা একটু দেখি আমাদের কোথায় কি লাগবে। তো এখন দেখো, এখানে তো কোনো ব্যাটারি নেই। আমরা তড়িৎ বিশ্লেষণ কোষে কি পড়ে আসছি, তড়িৎ বিশ্লেষণ কোষে আমরা যেটা দেখে আসছি যে 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 তড়িৎদ্বার ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে অ্যানোড বলে। আর যে তড়িৎদ্বার ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তাকে ক্যাথোড বলে। ঠিক আছে, এখানে তো ব্যাটারিই নাই, তো ধনাত্মক, আর গ্যালভানোমিটারের কোনো ধনাত্মক ঋণাত্মক প্রান্ত নাই। এটা এটা কোনো ধনাত্মক ঋণাত্মক প্রান্ত নাই। তাইলে এখানে আমি অ্যানোড কিভাবে চিনবো আর ক্যাথোড কিভাবে চিনবো? এখানে তো একটা জিঙ্ক দিয়ে বানাইছি আর একটা কপার দিয়ে বানাইছি, কিভাবে চিনবো? এখন এখন চিনার উপায় কি, আগে তোমাকে ব্যাখ্যাটা জানতে হবে যে কোনটা অ্যানোড হবে আর কোনটা ক্যাথোড হবে। এখন খেয়াল করো, যে অ্যানোড হবে তাকে অবশ্যই জারণ বিক্রিয়া করতে হবে। আমরা জানি অ্যানোডে সবসময় কি বিক্রিয়া হয়, জারণ বিক্রিয়া হয়। এখানে আমরা অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া হয়, যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, অক্সিডেশন। মানে অ্যানোডে সবসময় অক্সিডেশন হবে অথবা কি হবে, জারণ হবে। তাইলে একটা তড়িৎদ্বার, মানে ধরো জিঙ্ক দিয়ে তড়িৎদ্বার বানাইছি, জিঙ্কের যদি জারণ করার ক্ষমতাটা বেশি থাকে তাহলে জিঙ্কটা কি হবে, অ্যানোড হবে। কারণ অ্যানোডে গেলেই তাকে কি করতে হবে, জারণ করতে হবে। তাহলে এখানে কি হবে, অক্সিডেশন হবে। আর এখানে কি হবে, আর ক্যাথোডে কি হবে, আমরা জানি ক্যাথোডে সবসময় রিডাকশন হয়, মানে বিজারণ হয়। তাহলে এমন কেউ ক্যাথোড হবে যার বিজারণ প্রবণতাটা বেশি। যার জারণ প্রবণতা বেশি সে কি হবে, অ্যানোড। যার বিজারণ প্রবণতা বেশি সে কি হবে, ক্যাথোড। কেন? কারণ অ্যানোডে গেলে তাকে কি করতে হবে, জারণ করতে হবে। তাই জারণ প্রবণতাটা বেশি হওয়া জরুরি। আর ক্যাথোডে গেলে কি করতে হবে, তাকে বিজারণ বিক্রিয়া করতে হবে, এজন্য তার বিজারণ প্রবণতাটা বেশি হওয়া জরুরি। এখন আমরা সক্রিয়তা সিরিজে দেখব কার জারণ প্রবণতা বেশি, কার কি বিজারণ প্রবণতাটা বেশি। এখন আমি খেয়াল করে দেখো, এবার আমরা চলে যাব সক্রিয়তা সিরিজে। আমাদের সক্রিয়তা সিরিজটা তোমাদের পড়তে বলছিলাম, সক্রিয়তা সিরিজটা পড়া জরুরি। সক্রিয়তা সিরিজ ছাড়া তুমি এইসব কিছুই অ্যান্সার করতে পারবে না। তুমি কিছু বুঝবেই না যে এখানে কি বলছে, কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। এখানে তো কোনো ওয়েই নেই, তোমার তো এখানে পজিটিভ নেগেটিভ কোনো সাইনই নেই। তাহলে তুমি অ্যানোড কিভাবে চিনবা, ক্যাথোড কিভাবে চিনবা? তাহলে দেখো, আমরা আবার সক্রিয়তা সিরিজের ব্যাখ্যাটা পড়ি। এই যে দেখো, সক্রিয়তা সিরিজ আমি এখানে রাখছি তোমাদের জন্য। এই যে দেখো, সক্রিয়তা সিরিজে খেয়াল করো, আমি বিভব নিয়ে পরে বলতেছি। সক্রিয়তা সিরিজে ওপর থেকে তুমি যতই নিচে যাবা তোমার বিজারণ প্রবণতাটা বাড়তে থাকবে। তার মানে কি, নিচের গুলার বিজারণ প্রবণতাটা অনেক বেশি। এই যে এগুলার কি বিজারণ প্রবণতা, এই যে হাইড্রোজেনের নিচে মিডল পয়েন্টটাকে, হাইড্রোজেন, এটা হলো তোমার মিডল পয়েন্ট। এই যে এটা হলো তোমার মিডল পয়েন্ট। এটার বিভবটা 0 0 কেন এটা আমি পরে দেখাবো। এটা হলো মিডল পয়েন্ট। এই মিডল পয়েন্টের উপরের গুলার হলো জারণ প্রবণতাটা বেশি, আর নিচের গুলার হলো বিজারণ প্রবণতাটা বেশি। বুঝতে পারছো? মানে উপরের গুলা হলো জারণ প্রবণতাটা বেশি হয় তাদের, আর নিচের গুলার বিজারণ প্রবণতাটা বেশি হয়। তাহলে কি হবে, উপরের গুলা কি হিসেবে কাজ করবে, অ্যানোড হিসেবে কাজ করবে, আর নিচের গুলা কি হিসেবে কাজ করবে, ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে এখানে ওইখানে কি কি ছিল, এই জিঙ্ক ছিল আর কি ছিল, কপার ছিল। জিঙ্কটা কি উপরের দিকে অবস্থিত, মানে তার জারণ প্রবণতাটা বেশি, সেজন্য সে অ্যানোড হিসেবে কাজ করবে। আর নিচের গুলা দেখো, নিচে কপারটা কোথায় আছে,
নিচে আছে, মানে তার বিজারণ প্রবণতাটা বেশি, তাহলে কি সে কি করবে? ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে আমরা এখানে যদি আমরা লিখে দিতে পারি, যেটা হলো তোমার ধরো এখানে আমরা লিখে দিতে পারি উপরের গুলা তোমার কি হিসেবে কাজ করবে, এই যে আমরা এটা এটা হলো আমাদের কি মিডল পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে উপরের গুলো আমার কি হিসেবে কাজ করতেছে, অ্যানোড হিসেবে কাজ করতেছে, আর নিচের গুলো আমার কি হিসেবে কাজ করতেছে, ক্যাথোড হিসেবে কাজ করতেছে মেইনলি। ওকে, ক্যাথোড হিসেবে কাজ করতেছে। ওকে, এটা আমরা লিখে দিতে পারি। তারপর আমরা আরো কিছু বলি, যেমন ধরো এখানে থাকলো সোডিয়াম আর জিঙ্ক। এখন তো দুইটাই ওপরে, এখন দুইটাই কি অ্যানোড হিসেবে কাজ করবে? না, আমাকে প্রবণতাটা দেখতে হবে। সোডিয়াম আর জিঙ্কের মধ্যে যতই নিচে যাবে জিঙ্কের বিজারণ প্রবণতাটা কিন্তু বাড়তে থাকবে। তাইলে ওপরের গুলা জারণ প্রবণতা বেশি, ওপরে যে যে যত উপরে তার জারণ প্রবণতাটা তত বেশি। এখানে দেখো সোডিয়াম আর জিঙ্কের মধ্যে সোডিয়ামের কিন্তু জারণ প্রবণতাটা বেশি, আর জিঙ্কের জারণ প্রবণতাটা সোডিয়ামের তুলনায় কম। আর সোডিয়ামের বিজারণ প্রবণতাটা কম, আর জিঙ্কের বিজারণ প্রবণতা সোডিয়ামের তুলনায় বেশি। তাহলে কি সোডিয়ামটা অ্যানোড হিসেবে কাজ করবে, জিঙ্কটা ক্যাথোড হিসেবে কাজ করবে। মানে তোমার কোনো নাই, মিডল পয়েন্ট নাই আসলে। যদি দুইটা ধাতুর মধ্যে কে অ্যানোড হিসেবে কাজ করবে আর কে ক্যাথোড হিসেবে কাজ করবে, যে ওপরে থাকবে সে অ্যানোড হিসেবে কাজ করবে, আর যে নিচে থাকবে সে ক্যাথোড হিসেবে কাজ করবে। এই বিভবের ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি, ঠিক আছে? ওকে, আমরা আজকে এই একটা তড়িৎ রাসায়নিক কোষের মানে কি কি কিভাবে হয় বা তার গঠনটা কিরকম এই জিনিসগুলোই দেখবো। নেক্সট দিন আমরা প্রবলেম দেখবো আর কি, ঠিক আছে? আমরা সামনের দিকে আগাই। আমরা যে তড়িৎ রাসায়নিক কোষটা দেখছিলাম ওইটার দিকে আমরা একটু আগে, যে এখানে ব্যাখ্যা আছে, আমি ব্যাখ্যাগুলো আর সবই মুখে মুখে বলবো। এই যে তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে আমাদের এখানে কে কে আছে, আমাদের দেখো এখানে কে আছে, জিঙ্ক আছে আর কপার আছে। তাহলে কি জিঙ্ক আর কপারের মধ্যে কি জিঙ্কটা উপরে অবস্থিত, মানে তার জারণ প্রবণতাটা বেশি, তাহলে সে কি হিসেবে কাজ করবে? অ্যানোড অ্যানোড হিসেবে কাজ করবে, ঠিক আছে? আর কপারটা কি হিসেবে কাজ করবে? ক্যাথোড হিসেবে কাজ করবে। ওকে, এবার এখানে কাজটা কিভাবে হবে, মানে কাজটা তোমার কিভাবে, মানে এটা প্রসেসটা কিভাবে হবে, ঠিক আছে? ওকে, প্রসেসটা কিভাবে হবে খেয়াল করো। যখন এই যে তোমার প্রথমে আমরা অ্যানোড থেকে শুরু করব, ঠিক আছে? প্রসেসটা বোঝার চেষ্টা করো যে তড়িৎ রাসায়নিক কোষে আমরা কিভাবে কারেন্টটা পাবো। আমরা তো এখানে তড়িৎ শক্তি পাবো না, মানে কারেন্ট পাবো কিভাবে? এই যে জিঙ্কের তো জারণ প্রবণতা বেশি, সে কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। ইলেকট্রন কাকে ত্যাগ করবে, মানে কাকে দিবে? ত্যাগ করবে তো ঠিক আছে, কাকে দিবে? দিবে কি এই তারের গায়ে দিবে। এই যে তারটা আছে না কপার, এই যে তারটা, যেই তারটা মানে তড়িৎ প্রবাহী তার, এই তারটা কিন্তু ভালো প্রবাহী, শঙ্কর নির্মিত বা যে কোনো একটা ভালো একটা প্রবাহী। এই প্রবাহী তারের মধ্যে জিঙ্ক কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে নেই। এই যে অর্ধবেদ্য পর্দা, দেখো জিঙ্ক সালফেট আর কপার সালফেট যে নিছো, এই দুইটার পরিমাণটা ইকুয়াল। এখন ইকুয়াল যদি থাকে সেখানে কিন্তু কোনো ব্যাপন হবে না। ব্যাপন কখন হবে? যখন এক পাশে বেশি আর এক পাশে কম হয়, তখন বেশি থেকে কি যায়? কমের দিকে প্রবাহিত হয়। ওইটাকে আমরা কি বলি? ব্যাপন বলি। এখন প্রথমে আমাদের জিঙ্ক সালফেট আর কপার সালফেটটা একদম কি থাকে? সমান থাকে। তো কি হয়? প্রথমে এই যে জিঙ্কটা, এই যে তোমার তড়িৎদ্বারের যে জিঙ্কটা, সলিড জিঙ্ক আছে যেটা, সেই সলিড জিঙ্কটা কি করে? ইলেকট্রন ত্যাগ করে তারকে দেয়। এই যে যে ওয়্যারটা আছে যেটা দিয়ে কারেন্ট মানে তড়িৎ প্রবাহী একটা তার, সেই তারকে ইলেকট্রনটা দিয়ে, মানে ইলেকট্রনটা এই তারের গায়ে আইসা পড়ছে, এখানে ইলেকট্রনটা আইসা পড়ছে। তাহলে জিঙ্ক যেহেতু ইলেকট্রন ত্যাগ করলো, এই দুইটা ইলেকট্রন ত্যাগ করে, এই যে দেখো অ্যানোডের বিক্রিয়া দেখাইতেছি, জিঙ্ক 2+ পরিণত হবে। তাহলে জিঙ্ক 2+ কোথায় চলে আসবে? যেহেতু সে জিঙ্ক 2+ হয়ে গেছে, সে কিন্তু আর এই এই সলিডের মধ্যে থাকবে না, সে কোথায় চলে আসবে? দ্রবণে চলে আসবে। ওকে, তারপর এই দ্রবণে চলে আসলো, তাহলে দেখো এই পাশে কিন্তু বেড়ে গেল। জিঙ্ক সালফেট আর কপার সালফেট সমান হয়েছিল, কিন্তু এখানে নতুন করে জিঙ্ক 2+ আসতেছে, মানে জিঙ্ক 2+ এই পাশে বেড়ে গেছে। আচ্ছা, এবার ইলেকট্রনটা কি হবে? এই তার দিয়ে প্রবাহিত হবে। তার দিয়ে যখন গ্যালভানোমিটার দিয়ে ভিতর দিয়ে যাবে, তখন কিন্তু গ্যালভানোমিটারের কাটা বিক্ষেপ দেখাবে, মানে এখান দিয়ে কারেন্ট প্রবাহিত হইতেছে। ইলেকট্রনটা কোথায় আসলো? আস্তে আস্তে কি এই যে ক্যাথোডের গায়ে এসে ভিড় জমাইলো, এখানে এসে ভিড় জমাইতেছে, ঠিক আছে? এখানে এসে কি করবে? এই যে দেখো এই পাশে কি আছে? কপার 2+ আছে না, কপার সালফেট থেকে কপার 2+। এই কপার 2+টা কি করবে? তার থেকে কি করবে? এই ইলেকট্রনটা গ্রহণ করে নিজের কাছে রেখে দিবে, এবং কপার 2+টা ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হবে। তাহলে দেখো এই পাশ থেকে ইলেকট্রন গেল, এই পাশে গ্রহণ করার মতো কেউ থাকলো। তাহলে গ্রহণ করার মতো কেউ থাকলে তাহলে কি ইলেকট্রনের একটা রেগুলার প্রবাহ তুমি পাবা, তাহলে তুমি কারেন্টের প্রবাহটা পাবা। এখন বাকি ব্যাপারটা হলো দেখো, কপার
সালফেট থেকে যখন কপার 2+টা অনবরত ইলেকট্রন গ্রহণ করে এটার গায়ে লাগা যেতে থাকবে, তখন কিন্তু সালফেটটা একা হয়ে যাবে। তখন সালফেটটা একা হয়ে যাবে, তখন কি করবে, এই যে এই পাশে জিঙ্ক 2+টা বাইরে গেছিল না, এই জিঙ্ক 2+টা কি এই পাশে এখন বেশি, আর এখান থেকে যেহেতু কপারও চলে গেছে অনেক কমে যাবে, তখন কি হবে, এই পাশ থেকে জিঙ্ক 2+ ব্যাপিত হয়ে এই পাশে আসবে এবং সালফেটকে সঙ্গ দিবে এবং জিঙ্ক সালফেট গঠন করবে। তো এই তড়িৎ প্রবাহটা বেশিক্ষণ চলবে না, কারণ তোমার জিঙ্কটা অনবরত ইলেকট্রন ত্যাগ করতে করতে শেষ হয়ে যাবে, আর কপার 2+টা অনবরত ইলেকট্রন গ্রহণ করতে করতেও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে এবং কপার ধাতুতে পরিণত হতে থাকবে। কিন্তু তুমি একটা কারেন্ট প্রবাহ কিন্তু তুমি একটা পাইলা, তুমি বাইরে থেকে কোনো উৎস বা কিছুই দাও নাই, সেখানে তুমি কারেন্ট প্রবাহটা পাইলা। এভাবেই তোমার একটা তড়িৎ রাসায়নিক কোষে তুমি রাসায়নিক শক্তি ইউজ করে, এই যে তুমি রসায়নের জিনিসগুলো ইউজ করছো না, এগুলো ইউজ করে তুমি কি পাইলা, একটা কারেন্টের প্রবাহ পাইলা। এটাকেই বলা হয় তোমার কি, তড়িৎ রাসায়নিক কোষ। তো এখানে আমি অ্যানোডের বিক্রিয়া ক্যাথোডের বিক্রিয়া দেখাইলাম। আচ্ছা, এবার আসো বিভবে। ঠিক আছে, এবার আসো বিভবে। তো বিভবটা কি, বিভবটা হলো দেখো এখানে ইলেকট্রনের একটা ত্যাগ বা গ্রহণ হয়েছে। ঠিক আছে, যার কারণে কি দেখো, এই যে ধাতু বা তড়িৎদ্বারের গায়ের থেকে কি হয়েছে, আয়নটা দ্রবণে চলে আসছে, তাহলে আয়নের বিনিময় হয়েছে। আয়নের বিনিময় হইলে কি সেখানে বিভব আছে অবশ্যই, বা বিভব পার্থক্য অবশ্যই, সেখানে একটা শক্তির উদ্ভব হয়েছে। ঠিক আছে, ইলেকট্রন ত্যাগ করাইতে আমরা জানি শক্তির শোষণ হয়, মানে শক্তির একটা বিনিময় হয়েছে সেখানে। আবার দেখো ইলেকট্রন গ্রহণ করতে কিন্তু শক্তির ইয়া হয়, শোষণ হয়, মানে শক্তির কি হয়, শক্তির বিকিরণ হয়, সরি, ইলেকট্রন ত্যাগ করতে শক্তির কি হয়, শোষণ হয়, আর ইলেকট্রন গ্রহণ করতে শক্তির বিকিরণ হয়, ওই যে তোমাদের আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি আর কি। তো এই যে শক্তির বিনিময় বা শক্তির একটা উদ্ভব হয়েছে এখানে, এই শক্তি, অ্যানোডে যে শক্তিটা উদ্ভব হয় এই আয়নের বিনিময়ের কারণে, সেটাকে বলা হয় অ্যানোড বিভব বা জারণ বিভব। অ্যানোড বিভব অথবা কি জারণ বিভব। আর ক্যাথোডে যে আয়নের একটা বিনিময় হয়েছে না, কপার 2+টা দ্রবণ ছাইরা কোথায় চলে গেছে, এই ইলেকট্রোডের গায়ে চলে গেছে, মানে তড়িৎদ্বারের গায়ে চলে গেছে, তাহলে এখানে একটা আয়নের বিনিময় হয়েছে, মানে এখানে একটা শক্তির একটা উদ্ভব হয়েছে। সেই বিভবটাকে আমরা কি বলবো, ক্যাথোড বিভব বা বিজারণ বিভব। অ্যানোড বিভবটার নামটা কি আমরা জারণ বিভব বলবো, ক্যাথোড বিভবটাকে আমরা বলবো কি, বিজারণ বিভব। এখন অ্যানোড বিভবটা আমরা কিভাবে চিহ্নিত করব, ই দিয়ে, বিভবটা ই দিয়ে চিহ্নিত করব। আচ্ছা, কিভাবে দেখাবো ই, দেখো এখান থেকে দেখো, খেয়াল করো, জিঙ্কটা কিসে পরিণত হয়েছে, জিঙ্ক 2+এ পরিণত হয়েছে। এটাকে এইভাবে, এই জন্য এইভাবে দেখানো হয় যে দেখো জিঙ্ক বাই জিঙ্ক 2+, মানে কি, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+এ গেছে, মানে এটা দিয়ে কি বোঝানো হয়েছে, জারণ বোঝানো হয়েছে। এই যে দেখো জারণ বিভবের মান এটা, জিঙ্কের জারণ বিভবের মান এটা। আচ্ছা, আর কপারের ক্ষেত্রে দেখো তো কি হয়েছে, কপার 2+টা কিসে গেছে, কপারে গেছে, তাহলে আমাদের কিভাবে দেখাইতে হবে, কপার 2+ বাই কপার। এই যে দেখো কপার 2+ বাই কপার, এটা কি বিজারণ দেখানো হয়েছে, কারণ কপার 2+ থেকে কপারে কিভাবে যাবে, ইলেকট্রন গ্রহণ করে, তাহলে কি বিজারণ বিভব দেখানো হয়েছে। ক্লিয়ার, এই যে বিজারণ বিভব 0.34 ভোল্ট, এটা +0.34 ভোল্ট। এটা মুখস্থ করা লাগবে না, ম্যাথের মধ্যে ম্যাথ আসলে দেওয়া থাকবে। বাট এখন আমি এটার আরো কিছু মিনিং আমি এটার মধ্যে দেখাবো, বিভব নিয়ে কিছু মিনিং দেখাবো। ঠিক আছে, ওকে। আমরা তড়িৎ রাসায়নিক কোষের বেসিক জিনিসটা আমরা দেখলাম, আমরা যে কিভাবে আমাদের কারেন্টটা পাই, তবে বেশি কারেন্ট এখানে আমরা পাইবো না, আমরা এখানে স্বল্প পরিমাণ কারেন্ট, স্বল্প পরিমাণ বিভব এখানে উদ্ভব হবে। ঠিক আছে, ওকে। এখানে আমরা দেখো, খেয়াল করো, এই যে আমাদের আরো কিছু ব্যাখ্যা আছে, যে আমরা এই যে দেখো এই জিঙ্ক আর কপার নিয়ে এখন আমরা ব্যাখ্যা করব কিরকম। এখন আমরা একটু আগে আমরা দেখলাম সক্রিয়তা সিরিজে, যখন তুমি দেখলাম জিঙ্ক যদি, মানে দুইটা ইলেকট্রোড ধরো দুইটা জিনিস দিয়ে বানাইছি, প্রথমে আমরা ধরো কি জিঙ্ক আর কপার দিয়ে, জিঙ্ক একটা ইলেকট্রোড আমরা জিঙ্ক দিয়ে বানাইছি, বা তড়িৎদ্বার, তড়িৎদ্বারের ইংরেজিটা কি জানো, ইলেকট্রোড। তো জিঙ্ক একটা ইলেকট্রোড আমরা কি দিয়ে বানাইছি, জিঙ্ক দিয়ে বানাইছি, আরেকটা ইলেকট্রোড আমরা ধরো কপার দিয়ে বানাইছি, তাহলে আমরা জানি কি জিঙ্ক কি হবে, অ্যানোড হবে, আর কপার কি হবে, ক্যাথোড হবে। তো জিঙ্কের কি হবে, জারণ হবে, আর কপারের কি হবে, বিজারণ হবে। তাহলে জিঙ্কের জারণ হবে, এই জন্য কি জিঙ্ক থেকে আমরা কি পাবো, জারণ বিভব পাবো, আর কপার থেকে আমরা কি পাবো, বিজারণ বিভব পাবো। তাহলে দেখো, নর্মালি দেখো, এই যে দেখো, তাহলে জিঙ্কের জারণ বিভব 0.76 ভোল্ট, আর কপারের বিজারণ বিভব 0.34 ভোল্ট। এখন জিঙ্কেও তো কখনো কখনো ক্যাথোড হবে, কিরকম, ধরো জিঙ্কে আমি সোডিয়ামের সাথে নিলাম, জিঙ্ক কার সাথে নিলাম, সোডিয়ামের সাথে নিলাম, তো কি হবে, জিঙ্কটা কি তখন কিন্তু সোডিয়ামটা অ্যানোড হিসেবে কাজ করবে, আর জিঙ্কটা কি ক্যাথোড হিসেবে কাজ করবে। তো তখন আমি জিঙ্ক থেকে কি পাবো, সোডিয়াম থেকে কি পাবো, অ্যানোড বিভব বা জারণ বিভব, আর জিঙ্ক থেকে কি পাবো তখন, বিজারণ বিভব পাবো। তাইলে দেখো, জিঙ্কের ক্ষেত্রে জারণ বিভবও সম্ভব, আবার কি সম্ভব, বিজারণ বিভবও সম্ভব। এটা কি কার সাথে কে আছে সেটার উপর ডিপেন্ড করতেছে।
তাদের প্রবণতার উপর ডিপেন্ড করতেছে। ঠিক আছে, এখন আহ তাইলে ধরো, তাহলে জিঙ্কের জারণ বিভব হলে এই যে দেখো এটা দিয়ে কি বুঝাইছে, জিঙ্কের জারণ বিভব জিঙ্ক বাই জিঙ্ক টু প্লাস। জিঙ্ক বাই জিঙ্ক টু প্লাস মানে কি, জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাস হয়েছে, মানে ইলেকট্রন ত্যাগ করেই তো জিঙ্ক টু প্লাস হইতে পারছে, মানে এটা জারণ বিভব। আর দেখো, জিঙ্ক যদি সোডিয়ামের সাথে থাকে তাহলে জিঙ্ককে অবশ্যই ইলেকট্রন গ্রহণ করতে হবে, মানে তার বিজারণ হইতে হবে। তখন আমরা জিঙ্ককে কিভাবে দেখাবো, জিঙ্ক টু প্লাস বাই কত, জিঙ্ক। তাহলে এটা কি বোঝালো, বিজারণ বিভব। তাইলে জারণ বিভব আর বিজারণ বিভব ইকুয়াল, সমান, কিন্তু বিপরীত। জারণ বিভব যদি +0.76 ভোল্ট হয়, তাহলে বিজারণ বিভব হবে ওই একই ধাতুর ক্ষেত্রে জারণ বিভব যদি +X ভোল্ট হয়, তাহলে বিজারণ বিভব হবে -X ভোল্ট, বাট ভ্যালুটা সমান থাকবে, কিন্তু সাইনটা কি হবে, বিপরীত হবে। তাহলে দেখো এখানে দেখো, জিঙ্ক জিঙ্ক টু প্লাস মানে জারণ বিভব কত, +0.76 ভোল্ট, আর বিজারণ বিভব কত, -0.76 ভোল্ট। তাহলে দেখো খেয়াল করো, তাইলে এখানে দেখো এটাই হলো তার জারণ বিক্রিয়া। এখন দেখো, জিঙ্ক সবসময় জারণ বিক্রিয়া করতে চায় কেন, মানে সে কেন অ্যানোড হিসেবে থাকতে চায়? কারণ দেখো, তার জারণ বিভবের মান বিজারণ বিভবের থেকে অনেক বেশি, প্লাস মানটা অনেক বেশি না, এই বিভবের মান বেশি হওয়ার কারণে সে কি করতে চায়, জারণ বিক্রিয়া করতে চায়। যার যেই বিভবের মান বেশি সে সেটাই করতে চায়। কপারের ক্ষেত্রে দেখো, কপারের বিজারণ বিভবের মান কত, 0.34 ভোল্ট, এই যে দেখো নিচে লিখছি এটা, কপার টু প্লাস বাই কপার। এখন কপারেও তো কখনো কখনো জারণ হবে, কিরকম, কপার ধরো গোল্ডের সাথে আছে, কপার ধরো সিলভারের সাথে আছে, সিলভার তো একেবারে নিচে, তাহলে কপার আর সিলভারের মধ্যে কে উপরে, কপার, সিলভার নিচে, তাহলে কপারের অবশ্যই জারণ করতে হবে। তাহলে তার মধ্যে থেকে আমরা কি পাবো, জারণ বিভবটা পাবো। এই যে দেখো, কপার থেকে কপার টু প্লাস, মানে এটা তার জারণ বিভব। এটা কি হবে, বিজারণ বিভবের সমান হবে, কিন্তু কি হবে, সাইনটা উল্টা হবে। তাহলে দেখো, কপারের বিজারণ বিভব কত, +0.34 ভোল্ট, তাহলে জারণ বিভবটা কত হবে, -0.34 ভোল্ট। তাহলে দুইটা ভোল্টেজ কি সমান, কিন্তু কি বিপরীত। তাহলে দেখো, কপারের কোন বিভবটা বেশি, বিজারণ বিভবটা বেশি, এই জন্য সে বিজারণ বিক্রিয়া করতে চায়। তাহলে আমরা একবার একটু দেখি, আমরা আমরা আমাদের সক্রেটিস সিরিজে আবার চলে যাই। আমাদের এই জিনিসগুলো ব্যাখ্যাগুলো পড়তে পারলেই তোমার, এই যে এখানে আমি যে কথাগুলো বললাম, এই যে এখানে এই কথাগুলো আছে, তোমরা এখানে পড়বা, তোমাদের বই তো হয়তো আছে, তোমরা ওইভাবে খুঁজে খুঁজে পড়বা। ঠিক আছে, ওকে। এই যে দেখো, এখানে কিছু দেখো, সবার বিজারণ বিভব দেওয়া আছে। প্রমাণ বিজারণ বিভব মানে কি, আর প্রমাণ মানে কি, ধরো একটা নির্দিষ্ট একটা কন্ডিশন, ঘনমাত্রা 1 মোলার থাকতে হবে, 25°C টেম্পারেচার, 1 atmosphere, এইরকম কিছু থাকবে, কন্ডিশন থাকবে, সেই কন্ডিশনের যেই বিভবটা পাবো সেটাকে প্রমাণ বিভব বলা হয়। ঠিক আছে, তো প্রমাণ বিজারণ বিভব দেওয়া আছে। এই যে দেখো, লিথিয়ামের প্রমাণ বিজারণ বিভব কত, মানে বিজারণ বিভব কত, -3.05 ভোল্ট। তাহলে তার জারণ বিভব কত হবে, +3.05 ভোল্ট। তেমনি দেখো, সোডিয়ামের বিজারণ বিভব কত, -2.71 ভোল্ট। তাহলে জারণ বিভবটা কত হবে, +2.71 ভোল্ট, জাস্ট উল্টা। তাহলে দেখো, তার বিজারণ বিভবের মানটা কি অনেক কম, যেমন তোমার লিথিয়ামের বিজারণ বিভবের মান সবচেয়ে কম, মাইনাস -3.05, আর বিজারণ বিভবের মান সবচেয়ে বেশি কার, গোল্ডের। ঠিক আছে, এজন্য গোল্ড সবচেয়ে বেশি বিজারণ বিক্রিয়া করতে চায়, আর লিথিয়াম করতে চায় না বললেই চলে। এটাই হলো তাদের বিভবের মানের ইয়াটা। হাইড্রোজেনের বিভবটা শূন্য, আসলে শূন্য ধরা হয়েছে, এটা শূন্য ধরা হয়ে এটার সাপেক্ষে বাকিগুলা নির্ণয় করছে। একটা সাপেক্ষ তো লাগবে তোমার, আপেক্ষিক গতি বলে একটা কথা আছে না, যে একটা সাপেক্ষে আরেকটা নির্ণয় করে। তোমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়ছো, একটা সাপেক্ষে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করে বা ইন্টিগ্রেশন করে, সাপেক্ষ জিনিসটা আছে এখানে। হাইড্রোজেনকে সাপেক্ষ ধরে আমরা বাকি বিভবগুলো নির্ণয় করি, কিভাবে নির্ণয় করি এটা আমাদের নেক্সট পার্টে আছে, বাট বিভবের মিনিংটা হলো এটা এখানে। ঠিক আছে, ওকে। দেখো, আমরা তারপর আরেকটু সামনের দিকে চাই আমরা। ওকে, এই যে এখানে কথাগুলো পড়বা তোমরা, অর্ধকোষ বিভব, আমরা জারণ বিভব বিজারণ বিভবটা পড়লাম। তারপর দেখো, আমরা কিছু জিনিস পড়বো, তড়িৎ চালক বল নিয়ে আমরা এখন একটু পড়বো, তড়িৎ চালক বল আমরা পড়বো। এখন দেখো খেয়াল করো, এই যে তড়িৎ কোষের কথা চিন্তা করো, তড়িৎ চালক বলটা আসলে কি, এই জিনিসটা এখন একটু দেখার চেষ্টা করো, যে তড়িৎ চালক বলটা আসলে কি, বা ইএমএফ, তড়িৎ চালক বলের ইংরেজিটা কি, ইএমএফ, বা বিভব, টোটাল বিভবটা কত। সেটা হলো, দেখো, অ্যানোডে কি জারণ বিভব সৃষ্টি হয়েছে, ক্যাথোডে কি বিজারণ বিভব সৃষ্টি হয়েছে। তাহলে জারণ বিভব আর বিজারণ বিভবটা যোগ করলে যেই বিভবটা বা যে শক্তিটা পাবো, সেটাই হইলো তড়িৎ চালক বল। তাহলে তড়িৎ চালক বল ইকুয়াল টু কত, জারণ বিভব আর কি বিজারণ বিভবের যোগফল, এই দুইটার যোগফলটাকে আমরা কি বলবো, তড়িৎ চালক বল বলবো। এখানে আরো কথা আছে, দেখো, এক প্রান্তে কি হয়, যে দেখো,
দেখা যায় যে তড়িৎ প্রবাহের ব্যবস্থাপনায় তড়িৎ রাসায়নিক কোষের বর্তনীতে দুটি প্রান্ত রয়েছে। এক প্রান্তে জারণ প্রক্রিয়া ইলেকট্রন বিমুক্ত হয়, অপর প্রান্তে কি ইলেকট্রন গ্রহীত হয় বা বিজারণ ঘটে। ঠিক আছে, তড়িৎ বর্তনীর এই প্রান্তদ্বয়ের নাম কি? তড়িৎদ্বার। যে তড়িৎদ্বারে ইলেকট্রন বিমুক্ত হয় বা জারণ ঘটে তাকে কি বলা হয়? অ্যানোড বলা হয়। যে তড়িৎদ্বারে ইলেকট্রন গ্রহণ বা বিজারণ ঘটে তাকে কি বলা হয়? ক্যাথোড বলা হয়। তো আমরা অ্যানোডটাকে আমরা কিভাবে চিহ্নিত করব? জিঙ্ক বাই জিঙ্ক টু প্লাস। অন্য ধরো তো সোডিয়ামের ক্ষেত্রে কিভাবে দেখাইতাম? সোডিয়াম বাই সোডিয়াম প্লাস, কারণ তার ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হয়েছে, তড়িৎদ্বার অ্যানোড। এবং ক্যাথোডে কি, এই যে দেখো কপার টু প্লাস বাই কপার। তাহলে অ্যানোডের জারণ প্রক্রিয়ায় ইলেকট্রন অপসারণের জন্য যে শক্তি শোষিত হয় তাকে আমরা অ্যানোড বিভব বলবো। একটু আগে আমরা বললাম যে অ্যানোড বিভব কাকে বলে। ইলেকট্রনটাকে ত্যাগ করতে হয় বা ইলেকট্রন অপসারণ করতে হয় বা ছেড়ে দিতে হয়, তখন কি হয়? শক্তির শোষণ হয়। সেই শক্তিটাকে আমরা কি বলবো? অ্যানোড বিভব বলবো। আর ক্যাথোডে বিজারণ প্রক্রিয়া কি হয়? ইলেকট্রন গৃহীত হয়, গৃহীত হলে কি শক্তি বিমুক্ত হয় বা বিকিরণ হয়, সেটাকে আমরা কি বলবো? ক্যাথোড বিভব বলবো। তড়িৎ রাসায়নিক কোষের দুই প্রান্তে অ্যানোড এবং ক্যাথোডের দুই প্রক্রিয়া দুটি বিভবের মধ্যে পার্থক্য। তোমার বিভবের মধ্যে যদি পার্থক্য, অ্যানোড আর ক্যাথোড বিভবের মধ্যে পার্থক্য আছে বলেই কি ইলেকট্রনটা প্রবাহিত মানে তড়িৎ প্রবাহটা হয়। বিভব পার্থক্য না থাকলে কিন্তু তড়িৎ প্রবাহ হবে না। বিভব পার্থক্য না থাকলে কিন্তু কোনো তড়িৎ প্রবাহ হবে না। যেমন আমরা একটু আগে জিঙ্কের আর কপারের বিভবটা বললাম। জিঙ্কের বিভব ছিল কত? +0.76 ভোল্ট জারণ বিভব। আর কপারের বিজারণ বিভব কত? +0.34 ভোল্ট। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে, এজন্যই কি তড়িৎ প্রবাহ তুমি পাইছিলা। দুই পাশে যদি জিঙ্ক ইউজ করো বা দুই পাশে কপার ইউজ করো, তাহলে কোনো তড়িৎ প্রবাহ তুমি পাবো না, কারণ এখানে বিভব পার্থক্যটাই নেই। ধরো দুই পাশে জিঙ্ক ইউজ করলে কি হবে? দুইজনেরই 0.76। আবার দুই পাশে কপার ইউজ করলে কত হবে? দুইজনেরই 0.34। তাহলে কি হবে? কোনো তড়িৎ প্রবাহ সেখানে তুমি পাবা না, জিরো তড়িৎ প্রবাহ হবে। ঠিক আছে, ওকে। তো এই তড়িৎ রাসায়নিক কোষে সৃষ্ট বিভব বা তড়িৎ চার্জকে প্রবাহিত বা চালিত করে তার নামই কি? তড়িৎ চালক বল। মানে চার্জটাকে যে প্রবাহ করে সেটা। তো আমরা এই বিক্রিয়া সংঘটিত জারণ এবং বিজারণের যোগফল দ্বারা তড়িৎচালক বলটাকে কি করা হয়? তোমার চিহ্নিত করা হয় জারণ বিভব আর বিজারণ বিভবের যোগফল দ্বারা। ঠিক আছে, ওকে। তো আমরা এটা দেখো, যে এখানে একটা সূত্র আছে যে ই সেল, এই কোষ বিভবটাকে, এটাকে নামটা কি? কোষ বিভব। কোষ বিভব বা তড়িৎচালক বল, এটাকে কিভাবে প্রকাশ করা হয়? ই সেল দিয়ে। ই সেল মানে কি? সেলের ই, সেলের ই মানে কি? সেল মানে কি? কোষ। আর ই মানে কি? কোষ। বিভব, ই মানে কি? বিভব, তাহলে কোষ বিভব। ঠিক আছে, এটাকে দেখো, খেয়াল করো। অ্যানোডের বিভব, এই যে দেখো, ই অ্যানোড অক্স মানে কি? অ্যানোডের অক্স মানে কি? অক্সিডেশন। অক্সিডেশন মানে কি? জারণ। তাহলে অ্যানোডের জারণের ফলে যে বিভবটা সৃষ্টি হয় মানে অ্যানোড বিভব, অ্যানোডের জারণ বিভব প্লাস কি? ক্যাথোডের বিজারণ বিভব, এই দুইটা যোগ করলেই তো আমরা ইএমএফ পাবো, বললাম না? ইএমএফ কি? ই সেল এখানে। এটাই হলো আমাদের সূত্র। অন্য কালি ইউজ করি। এই যে এটাই হলো আমাদের কি? সূত্র। ই সেল ইকুয়ালস টু কত? ই অন অ্যানোড অক্সিডেশন প্লাস ই ক্যাথোড রিডাকশন। তো এটাকে আমরা আরো কয়েকটা ভাবে চিহ্নিত করতে পারি। দেখো কিভাবে। দেখো, আমরা অ্যানোডটাকে অক্সিডেশন রাখে, দেখো ক্যাথোডটাকে রিডাকশনকে আমরা অক্সিডেশনে লিখবো। ধরো রিডাকশনকে আমরা অক্সিডেশন লিখবো আমাদের ম্যাথের সুবিধার্থে, প্র্যাকটিক্যালি না, ম্যাথের সুবিধার্থে। রিডাকশনকে অক্সিডেশন লিখলে তার চিহ্ন পাল্টায় যায় কিন্তু ভ্যালুটা সমান থাকে। যেমন ওই যে আমরা যদি রিডাকশনকে অক্সিডেশন, যেমন কপারের বিজারণ বিভবকে আমরা জারণ বিভবে লিখছিলাম, তাহলে কি সমান ভ্যালু বাট চিহ্নটা পাল্টায় গেছিল, এই জন্য সামনে একটা নেগেটিভ সাইন আসছে। আবার দেখো, আমরা অ্যানোডের অক্সিডেশনকে রিডাকশন লিখবো, তাহলে অ্যানোডের অক্সিডেশনের সামনে রিডাকশন লিখলে তার সামনে একটা মাইনাস সাইন আসছে। তবে আমরা নিচের দুইটা ইউজ করব না, আমরা উপরেরটা ইউজ করব। ই সেল মানে কি? ই অ্যানোড অক্সিডেশন প্লাস কি? ই ক্যাথোড রিডাকশন। ওকে, আমরা এটা দিয়ে ম্যাথ করবো। আমাদের ম্যাথ আছে, কতগুলো ম্যাথ আছে। ম্যাথগুলো হয়তো আমরা নেক্সট ক্লাসে দেখবো, বাট ম্যাথগুলো এখানে আমার সলভ করা লাগবে। ম্যাথে আমার অনেক কিছু, অনেক ধরনের ম্যাথ এখানে আছে, আমরা এখানে দেখবো। তো আমরা যাই, তারপরে আমাদের আরেকটা টপিক আছে, যেটা হলো, যেটা কি আমাদের আরেকটা টপিক হলো কি? প্রমাণ কোষ বিভব। ঠিক আছে, প্রমাণ কোষ বিভবটা মানে কি? প্রমাণ কোষ বিভবটা প্রমাণ বলছি, প্রমাণের কথা আগেই তোমাদের বলছি। এই যে দেখো, প্রমাণ কোষ বিভব, প্রমাণের কথা বলছি। প্রমাণ মানে কি? যেখানে একটা নির্দিষ্ট একটা কন্ডিশন থাকবে। নির্দিষ্ট একটা কন্ডিশন বলতে কি বোঝায়? যে তোমার ধরো একটা নির্দিষ্ট টেম্পারেচার তুমি বলে দিবা, নির্দিষ্ট একটা ঘনমাত্রা তুমি বলে দিবা, নির্দিষ্ট একটা চাপ তুমি বলে দিবা, বা বিভিন্ন মানে তুমি যাই বলো না কেন নির্দিষ্ট করে দিবা, তখন সেটা কি হয়ে যাবে? প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, প্রমাণ বা জানা, সেই জিনিসটা কি হয়ে যাবে? জানা অথবা কি হয়ে যাবে? তো প্রমাণ হয়ে যাবে। তো সেই জিনিসটাকে আমরা কি বলবো? যেমন সেই জিনিসটাকে আমরা, যে জিনিসটা বা যা দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করব, সেটা হলো তোমার প্রমাণ তড়িৎদ্বার বিভব বা প্রমাণ কোষ বিভব বলা হয় আর কি। ঠিক আছে, তো এটাকে আমরা কিভাবে বলবো? যেমন তোমার ধরো,
আমরা অ্যানোডের সাইডে ধরো জিঙ্কটাকে অ্যানোড বানাইছিলাম, এই যে আমরা আবার ওইখানে যাই, ওখানে যাই একটু দেখে আসি আমরা। এই যে দেখো জিঙ্কটাকে অ্যানোড বানাইছিলাম, এখানে জিঙ্ক সালফেট লবণ, এই লবণের তো একটা ঘনমাত্রা থাকবে। কপার সালফেট লবণ, কপার সালফেট লবণের একটা ঘনমাত্রা থাকবে। এই দুই পাশের ঘনমাত্রা যদি আমরা 1 মোলার রাখি, ঘনমাত্রাটা আমাদের কত রাখতে হবে? এই যে দেখো এখানে লেখা আছে 1 মোলার যদি ঘনমাত্রা রাখা হয়, 1 মোলার ঘনমাত্রা লবণ বা ইলেকট্রোলাইট দ্রবণে নিমজ্জিত থাকে, তখন তাকে আমরা প্রমাণ তড়িৎদ্বার বলি। ধরো তোমার অ্যানোডের সাইডের ঘনমাত্রাটা 1 মোলার হলে তখন তাকে আমরা বলবো কি, প্রমাণ অ্যানোড বিভব। আর ক্যাথোডের সাইডের ঘনমাত্রা 1 মোলার থাকলে তখন তাকে আমরা বলবো প্রমাণ ক্যাথোড বিভব। যদি গ্যাস ইউজ করি তখন প্রমাণের ক্ষেত্রে আরো কিছু করা হয়, যেমন তোমার 25°C টেম্পারেচার 1 atmosphere চাপ রাখা হয়, বাট মেইন জিনিসটা হলো ঘনমাত্রা কত রাখবে, 1 মোলার রাখবে। তাইলে আমরা যে বিভবটা পাবো সেটাই হলো কি, প্রমাণ কোষ বিভব বা প্রমাণ তড়িৎদ্বার বিভব। তাহলে এই সূত্রটাকে এই যে দেখো, ই সেল ইকুয়ালস টু কি ছিল, ই অ্যানোড অক্সিডেশন প্লাস ই ক্যাথোড রিডাকশন। এটাকে আমরা যদি প্রমাণ আকারে লিখি, প্রমাণ লিখতে আমরা একটা সাইন ইউজ করি, যে সাইনটা হলো কি তোমার ই নট সেল, এটাকে নট সাইনটা ইউজ করি। নটটা আমার কি বোঝায়, প্রমাণ বোঝায়, নট জিনিসটা আমার প্রমাণ বোঝায়। তো আমরা ই নট সেল ইকুয়ালস টু কি হবে, ই নট অ্যানোড অক্সিডেশন, এটা মানে কি, ই নট সেল মানে কি প্রমাণ কোষ বিভব, আর ই নট অ্যানোডে অক্স মানে অ্যানোডের প্রমাণ জারণ বিভব, আর মাইনাস, আচ্ছা এটা ক্যাথোডের অক্সিডেশন লিখছে, ক্যাথোডে তুমি রিডাকশন লিখবা, ক্যাথোডের এই যে রিডাকশনটাকে অক্সিডেশন লিখছে এই জন্য সামনে মাইনাস দিয়েছে, এখানে রিডাকশন লিখবা প্লাস ই নট ক্যাথোড রিডাকশন, এটা আকারে লিখবা তুমি, ঠিক আছে? তাহলে কি হবে, ই নট ক্যাথোড রিডাকশন মানে কি, ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব, এই নটটা দিয়ে আসলে প্রমাণ বুঝাইতেছে, ঠিক আছে? একটা ছোট্ট একটা প্রবলেম দিয়ে আমি আজকে ক্লাস শেষ করব, তারপর আমি নেক্সট, আজকে যেহেতু আর নাই, তাহলে দেখো এখানে খেয়াল করো, এই যে দেখো আমাদের এখানে একটা আছে, আচ্ছা এই প্রবলেমটা আমি নেক্সট দিনই করাবো ইনশাল্লাহ। যে ক্লাস করতেছো, আমরা যেহেতু প্রবলেম একসাথে করাবো, একসাথেই প্রবলেম গুলো করাবো। যে ক্লাস করতেছো তার কি কোনো কোশ্চেন আছে? কেউই তো নেই।